আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি তো? আমি মোহাম্মদ রুকন উদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা নবম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কতগুলো সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খেয়াল করো, আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমার হাতের ডান পাশে দেখো এগুলো লেখা আছে। আমি একে একে করে প্রত্যেকটা উত্তর দিব, ঠিক আছে? আমি উত্তর দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন তোমরা সবাই খেয়াল করে, লেখা আছে আলো কি ধরনের তরঙ্গ? ওকে, উত্তর 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 আলো আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোমরা লিখে ফেলো, আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, এই তরঙ্গের বেগ প্রায় আলোর বেগের সমান। ওকে, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন তোমরা খেয়াল করো, দেখো কি লেখা আছে, প্রতিফলন কত প্রকার? প্রতিফলন আমরা জানি 2 ধরনের। প্রতিফলন 2 ধরনের। এক কি? নিয়মিত প্রতিফলন। এক নিয়মিত প্রতিফলন, দুই বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। তাহলে 2 কি বলবো? অনিয়মিত প্রতিফলন। ওকে, তোমরা লিখে ফেলো সবাই। এখন আমরা 3 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, অবিলম্ব ও প্রতিফলক তলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 3 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো, অবিলম্ব ও প্রতিফলক তলের মধ্যবর্তী কোণ। দ্যাট মিন্স দেখো নিচে একটা চিত্র আছে, এই যে প্রতিফলক তল আর অবিলম্বটাকে আমি বলতেছি দেখো এন ও এন প্রাইম। তাহলে অবিলম্বের সাথে প্রতিফলক তলের মধ্যবর্তী কোণ কত আসতেছে? 90 ডিগ্রি। এই যে দেখো, আমি চিত্রটা এখানে দেখাই বড় করে। এটা একটা প্রতিফলক তল, ওকে, আর এটা এই তলের উপর অবিলম্ব এন ও এন প্রাইম। দ্যাট মিন্স এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অবিলম্ব ও প্রতিফলক তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। নেক্সট, চার নাম্বার দেখো, চিত্র দেওয়া আছে। চিত্রটি আলোর কোন সূত্রকে সমর্থন করে? চিত্রে এরকম দেওয়া আছে, খেয়াল করো। এই হলো একটা প্রতিফলক তল। 4 নাম্বার আমাদের প্রতিফলক তল। এই হলো আমাদের অবিলম্ব দেওয়া আছে এন ও এন প্রাইম। একটা আপতিত রশ্মি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? প্রতিফলিত রশ্মি দেওয়া আছে, এবং দুটোটা কোণ সমান দেওয়া আছে। দ্যাট মিন্স প্রতিফলনের চিত্রটি আলোর কোন সূত্রকে সমর্থন করে? অর্থাৎ প্রতিফলনের প্রথম সূত্রকে সমর্থন করে। তাহলে প্রথম সূত্রটা কি? যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। আপতন কোণ দ্যাট মিন্স আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আপতন কোণ,
আর দেখো প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলছি প্রতিফলন কোণ। দ্যাট মিন্স এটা আলোর প্রতিফলনের প্রথম সূত্রকে সমর্থন করে। দ্যাট মিন্স আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। ওকে, নেক্সট 5 নাম্বার কি বলছে দেখো, গোলীয় দর্পণ কত প্রকার? 5 নাম্বার, গোলীয় দর্পণ দুই ধরনের। গোলীয় দর্পণ দুই ধরনের। ওকে, এক অবতল দর্পণ, 2 আমাদের উত্তল দর্পণ। রাইট, আমরা বুঝতে পারছি তো? গোলীয় দর্পণ দুই ধরনের, এক অবতল দর্পণ, 2 উত্তল দর্পণ। এখন আমরা আলোচনা করব দেখো 6 নাম্বার কোশ্চেন, যেটা 6। আমাদের কি দেওয়া আছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য L প্রাইম হলে রৈখিক বিবর্ধন কত হবে? উত্তর, আমরা জানি প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত ছোট বা বড় সেটাকে আমরা বলি কি? বিবর্ধন। রৈখিক বিবর্ধন m equals to প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো L প্রাইম আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হলো L। সুতরাং বিবর্ধন m equals to প্রতিবিম্বের দৈর্ঘ্য L প্রাইম বাই L। ওকে, আমি মুছে দিচ্ছি। নেক্সট আলোচনা করব আমরা 7 নাম্বার কোশ্চেন। তোমরা দেখো 7 নাম্বার কোশ্চেনে কি লেখা আছে, সমতল দর্পণে কোন ধরনের বিম্ব গঠিত হয়? সমতল দর্পণে অবাস্তব সুজা প্রতিবিম্ব গঠিত হয়। 7 নাম্বার উত্তর দেখো কিভাবে গঠিত হয় সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। বলছি সমতল দর্পণে অবাস্তব সুজা প্রতিবিম্ব গঠিত হয়। কিভাবে গঠিত হয় তোমরা একটু খেয়াল করো। আমি একটা সমতল দর্পণ আঁকতেছি। ধরো পি হলো একটা লক্ষ্যবস্তু, পি থেকে একটা আলোক রশ্মি আসতেছে সোজা লম্বালম্বি ভাবে দর্পণে আপতিত হচ্ছে, এরোটা দিলাম, আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। দর্পণ আপতিত হয়ে একই পথে প্রতিফলিত। পি থেকে আরেকটা আলোক রশ্মি আমি তির্যক ভাবে কল্পনা করি, বললাম সেটা দর্পণে আপতিত হয়ে দেখো প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত রশ্মি দুটাকে আমি পিছনের দিকে বাড়ায় দিই। দেখো কি করতেছে, বাড়ায় দিলে এই মনে হয় পি প্রাইম থেকে অপসৃত হচ্ছে। অতএব পি প্রাইম হচ্ছে পি বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এটাই হলো সমতল দর্পণ
কিভাবে একটা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে সেটা দেখালাম। পি প্রাইম হচ্ছে কি, পি বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। ওকে, লিখে ফেলে তোমরা, আমি মুছে ফেলবো। নেক্সট আমরা আসবো 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনে তোমরা খেয়াল করো, সবাই একটা চিত্র দেওয়া আছে। 8 নাম্বার কোশ্চেন, সবাই খেয়াল করো, চিত্রে প্রতিফলন কোণের মান কত। দ্যাট মিনস চিত্রে একটা প্রতিফলক তল দেওয়া আছে, একটা অবিলম্ব দেওয়া আছে, আর আপতিত রশ্মি প্রতিফলক তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়া আছে। এই যে দেখো, আমি এখানে দেখাই দিচ্ছি বড় করে চিত্র দিয়ে। এই হলো একটা প্রতিফলক তল আমাদের, আর এই হলো আমাদের অবিলম্ব এন ও এন প্রাইম, রাইট। একটা আপতিত রশ্মি দিচ্ছি আমি, খেয়াল করো তোমরা, আর প্রতিফলিত রশ্মি দিচ্ছি। এই প্রতিফলক তলের সাথে কত কোণ উৎপন্ন করে, 50 ডিগ্রি। তাহলে পুরা কোণটা কত আমাদের, এই অবিলম্বটা প্রতিফলক তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দ্যাট মিনস এই কোণটা হলো আমাদের 40 ডিগ্রি। তাহলে প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। দ্যাট মিনস এটাও 40 ডিগ্রি। উত্তর, প্রতিফলন কোণের মান 40 ডিগ্রি। ওকে, নেক্সটে আমরা আসতেছি 9 নাম্বার কোশ্চেনের দিকে। 9 নাম্বার কোশ্চেন কি বলছে, উত্তল দর্পণে কোন ধরনের বিম্ব গঠিত হয়। উত্তর, 9 নাম্বার কোশ্চেন, উত্তল দর্পণ অবাস্তব ও সোজা বিম্ব গঠন করে। লিখে নাও তোমরা, উত্তল দর্পণ অবাস্তব ও সোজা বিম্ব গঠন করে। ওকে, 10 নম্বর কোশ্চেনটা কি, গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। আমরা যে গাড়িতে উঠি, কেউ মাইক্রোবাসে, কেউ প্রাইভেট কারে, কেউ বা হুন্ডাতে চড়ি, লুকিং গ্লাস নামে একটা গ্লাস থাকে। এই গাড়িতে কোন ধরনের দর্পণ, ওই লুকিং গ্লাসটা একটা দর্পণ, সেটা কোন ধরনের দর্পণ। গাড়িতে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, কারণ উত্তল দর্পণ কি করে, প্রধানক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছকে প্রধানক্ষের উপর একটা বিন্দু থেকে অপসারী করে। অর্থাৎ লুকিং গ্লাসে তোমরা দেখবা, যত দূর থেকে গাড়িটা কাছে আসবে, আস্তে আস্তে যত দূরে থাকবে ছোট দেখা যাবে, যত আস্তে আস্তে কাছে আসবে গাড়িটা বড় দেখা যাবে। তাহলে 10 নম্বরের উত্তর কি, 10, গাড়িতে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। ওকে, কেন করে থাকি তা তো আমি বলে দিছি। লিখে ফেলো, আমি মুছে দিচ্ছি। এরপরে আসি আমরা 11 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত। এই যে দেখো, আমি একটা সমতল দর্পণ ওই সময় আঁকছিলাম, একটু আগে আঁকছিলাম, হয়তো তোমরা ভুলে গেছো, খেয়াল করো, সরি, এই হলো একটা সমতল দর্পণ। তাহলে এই পি থেকে আলোক রশ্মি আসতেছে আপতিত হয়ে আবার একই পথে প্রতিফলিত হচ্ছে। পি থেকে তীর্যকভাবে আরেকটা রশ্মি আসতেছে, কল্পনা করতেছি দর্পণে, সেটা কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলিত রশ্মিগুলাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, আমরা দেখব সমতল দর্পণের ক্ষেত্রে এই যে পি প্রাইম থেকে মনে হচ্ছে কি অপসৃত হচ্ছে। এই যে পি, এই বিন্দুর নাম এল, পি এল এর যে দূরত্ব, পি প্রাইম এল এর দূরত্ব সেম, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সেম হয়। সমতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সেম হয়।
তাহলে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব যদি 2 মিটার হয়, প্রতিবিম্বের দূরত্ব উত্তর, প্রতিবিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব 2 মিটার হবে, বিম্বের দূরত্ব 2 মিটার হবে। ওকে, অর্থাৎ সমতল দর্পণের লক্ষ্যবস্তু থেকে যে এই যে দেখো পিএল, এটা কার দৈর্ঘ্য? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এলপি প্রাইম, এটা কার দৈর্ঘ্য? প্রতিবিম্বের দৈর্ঘ্য। এই দুই দৈর্ঘ্য কি হয়ে যায়? সমান হয়। ওকে, এখন আমরা আসছি 12 নম্বর কোশ্চেনে। তোমরা খেয়াল করো, 12 নম্বর কি বলছে? গোলীয় আয়নার ফোকাস দূরত্ব এফ, বক্রতার ব্যাসার্ধ স্মল আর হলে এদের মধ্যকার সম্পর্ক কি? সম্পর্ক হলো ফোকাস দূরত্ব F equals to R/2, অর্থাৎ R হলো বক্রতার ব্যাসার্ধ। দ্যাট মিন্স R equals to 2F লেখা যায়। বুঝতে পারছি? গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? F equals to R/2। এখানে R হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ দ্যাট মিন্স মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। ওকে, এখন আমরা আসছি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, তোমরা দেখো চিত্রে এবি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? আমি এখানে চিত্রটা একে আবারও দেখাই তোমাদেরকে, খেয়াল। এই হলো একটা অবতল দর্পণ, পি হলো মেরুবিন্দু, এফ হলো প্রধান ফোকাস, সি হলো বক্রতার কেন্দ্র, পি এফ সি হলো প্রধান অক্ষ। এফ এবং সি এর মাঝখানে তোমরা খেয়াল করো একটা লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু থেকে যদি একটা আলোক রশ্মি যায়, সেটা দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হবে। আর একটা আলোক রশ্মি যদি আমি প্রধান ফোকাস দিয়ে কল্পনা করি, খেয়াল করো এদিকে, সেটা আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত। এই প্রতিফলিত রশ্মি দুইটা দেখো পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এই পি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম লম্বই, এটা আমি এ বলি। তাহলে লক্ষ্যবস্তুটা এখানে দিচ্ছে এ, আমরা এ, এটা হলো পি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমার এই বিন্দুটা হলো এ প্রাইম, এটা হবে আমার বি প্রাইম। ওকে, তাহলে তোমরা খেয়াল করো যে এবি, এই এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রের বাইরে। এই এ প্রাইম বি প্রাইম হচ্ছে কি? এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। উত্তর হবে, উত্তর কি? উত্তরটা হবে কি? বক্রতার কেন্দ্রের বাইরে। ওকে, থ্যাংক ইউ, মুছে দিচ্ছি। 14 নম্বর কোশ্চেন, খেয়াল করো তোমরা সবাই। একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে প্রতিবিম্ব কিরূপ হবে? অর্থাৎ প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে। একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর সমান হবে। যেমন আমি একটু চিত্র দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। এই হলো অবতল দর্পণ, পি হলো মেরুবিন্দু, এফ হলো প্রধান ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র। লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? বক্রতার কেন্দ্রে। এবি লক্ষ্যবস্তু। এবি লক্ষ্যবস্তুর এ থেকে একটা আলোক রশ্মি যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে কল্পনা করি, সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে।
আরেকটা আলোক রশ্মি যদি আমি প্রধান ফোকাস দিয়ে কল্পনা করি, খেয়াল করো তোমরা, সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এখানে তোমরা খেয়াল করো, এই প্রতিফলিত রশ্মি দুইটা, চিত্রটা একটু বাঁকা হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। এই যেটা এই প্রতিফলিত রশ্মি দুইটা দেখো পরস্পর এ প্রাইম এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপর এ প্রাইম, এটা দিয়ে সিটা উপরে দিয়ে দিই আমরা, এখানে সিটা উপরে দিয়ে দেই, হ্যাঁ এটা হলো বি প্রাইম। তাহলে এই এ প্রাইম বি প্রাইম লম্বই এ বি লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব। তাহলে কি দেখা যাচ্ছে? 14 নম্বরে একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে, আমরা যদি এখানে দাঁড়াই তাহলে আমি যতটুকু লম্বা ঠিক ততটুকুই দেখা যাবে, কিন্তু আমাকে উল্টা দেখা যাবে। কথা বুঝতে পারছি? দেখো লক্ষ্যবস্তুটার এরোর দিকটা কোন দিকে? উপরের দিকে। আর প্রতিবিম্বটার এরোর দিকটা কোন দিকে? নিচের দিকে। অর্থাৎ আমি আমার সমানেই প্রতিবিম্বটা দেখতে পাবো, কিন্তু উল্টা দেখতে পাবো। ওকে, 15 নম্বর কোশ্চেন। গোলীয় দর্পণের বিবর্ধন 0.5 এবং বস্তুর দৈর্ঘ্য 1 মিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? 15 নম্বর, গোলীয় দর্পণের বিবর্ধন 0.5, বস্তুর দৈর্ঘ্য 0.1 মিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? আমরা জানি বিবর্ধন m equals to প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে গোলীয় দর্পণের বিবর্ধন 0.5, তাহলে 0.5 দেওয়া আছে কত? বিবর্ধন ইকুয়ালস টু বস্তুর দৈর্ঘ্য 0.1 মিটার তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.1, এটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর গুণ করি, প্রতিবিম্বের দৈর্ঘ্য ইকুয়ালস টু 0.5 ইন্টু 0.1, তাহলে 0.05। 0.1 মিটার, তাহলে 0.05 মিটার। ওকে, আমরা বুঝতে পারছি তো? এখন আসি আমরা 16 নম্বর কোশ্চেন। সবাই খেয়াল করো, আমরা সাধারণত মুখমণ্ডল দেখার জন্য কিরূপ দর্পণ ব্যবহার করে থাকি? 16 নম্বর, মুখমণ্ডল দেখার জন্য আমরা সমতল দর্পণ ব্যবহার করে থাকি। সমতল দর্পণ, ইয়েস, কারণ যখন আমরা ওই দর্পণের সামনে দাঁড়াই, আমি যেমন আছি আমাকে তেমনই দেখাই, অর্থাৎ প্রতিবিম্বটা ছোটও দেখায় না, বড় দেখায় না। তাই এখন আমরা দেখবো 17 নাম্বার কোশ্চেন। দেখো কি লেখা আছে। 17, অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? উত্তর, আমি জানি
ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু r/2। আর হলো এখানে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কত? 40 সেন্টিমিটার। 2 তাহলে কত? 7 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত? 7 সেন্টিমিটার। ওকে, দেখো আমি মুছে দিব। এখন আমরা আসতেছি 18 নম্বর কোশ্চেন। একটি দর্পণের রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা ছোট হলে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে? যদি বিবর্ধনের মান অর্থাৎ m লেস দেন 1 হয়, তবে প্রতিবিম্ব হবে খর্বিত, মানে অনেক ছোট। আর এক বিবর্ধনের মান যদি একের চেয়ে বড় হয়, প্রতিবিম্ব হবে বিবর্তিত। কোন একটি দর্পণের রৈখিক বিবর্ধন এক অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব হবে খর্বিত। দ্যাট মিন্স লক্ষ্যবস্তুর তুলনায় অনেক ছোট। খর্বিত দ্যাট মিন্স লক্ষ্যবস্তুর তুলনায় অনেক ছোট। ওকে, 19 নম্বর কোশ্চেন, তোমরা খেয়াল করো। কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় বিম্ব গঠন করে? অবতল দর্পণ আমরা জানি। 19 নম্বর, অবতল দর্পণ বাস্তব এবং অবাস্তব উভয় বিম্ব গঠন করে। বাস্তব এবং অবাস্তব উভয় বিম্ব গঠন করে। অবতল দর্পণ উভয় বিম্ব গঠন করে। অর্থাৎ কখন বাস্তব বিম্ব গঠন করে অবতল দর্পণ? লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে তখন বাস্তব বিম্ব গঠন করে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তখনও বাস্তব বিম্ব গঠন করে। লক্ষ্যবস্তু যদি এফ ও সি এর মধ্যে থাকে তখনও বাস্তব বিম্ব গঠন করে। আর লক্ষ্যবস্তু যদি মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে থাকে তখন অবতল দর্পণ অবাস্তব বিম্ব গঠন করে। তাহলে অবাস্তব বিম্ব কখন গঠন করে? মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকলে অবতল দর্পণ অবাস্তব বিম্ব গঠন করে। ওকে, এখন আমরা আসি লাস্ট কোশ্চেন 20। সমতল দর্পণের বিবর্ধন কত? 20 নাম্বার, সমতল দর্পণের বিবর্ধন। সমতল দর্পণের বিবর্ধন m equals to প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। বিবর্ধন সমান আমরা জানি এত, দ্যাট মিন্স L প্রাইম বাই L। সমতল দর্পণের ক্ষেত্রে L প্রাইম ইকুয়ালস টু L হয়। সুতরাং বিবর্ধন m ইকুয়ালস টু L বাই L, দ্যাট মিন্স 1। অতএব সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন হয় 1। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকি। নেক্সট দিন আবার দেখা হবে। আমি যে কোশ্চেনগুলা, সবাই খেয়াল করো, আমি 20টা কোশ্চেন একে একে সমাধান দিয়ে দিছি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা সলভ করবে, আবার লিখবা, লিখে প্রত্যেকে স্যারকে দেখাবে, সেটা SW হিসেবে থাকবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে।